স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত সরাসরি আয়োজন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিজ টাইমে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শকের অনুষ্ঠানটিতে আমরা অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা করার চেষ্টা করি। আজ আমরা দেশের ব্যাংকিং খাত নিয়ে কথা বলবো, এজন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন দুজন অতিথি। আছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সাবেক চেয়ারম্যান, মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ নুরুল আমিন। আরও আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আহসান ইসমনসুর। স্বাগত আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে। তো মোহাম্মদ নুরুল আমিন, আপনার কাছেই প্রথমে আসবো। আপনি তো ব্যাংকিং খাতের সাথে আসলে দীর্ঘদিন যাবৎ আছেন, তো বর্তমানে আসলে এই খাতের সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ। আমরা বাংলাদেশের প্রেক্ষিতে অন্যান্য অনেক সেক্টরের সঙ্গে যদি তুলনামূলক বলি, তাহলে আমরা বলবো যে ব্যাংকিং খাতটা তুলনামূলকভাবে অনেক বেশি ডিসিপ্লিনড। এইটা আমি জাস্টিফাই করতে চাই এইভাবে যে ব্যাংকগুলোর অ্যাটলিস্ট এখন ট্রান্সপারেন্সি, ডিসক্লোজার এবং ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলোর ব্যাপারে অনেক বেশি সচেতন, এবং সেটা রেগুলেটররাও খুব এনফোর্স করেন। আর ব্যাংকে যে রেগুলেটরের সংখ্যা কিন্তু বেশি, আমাদের সরাসরি নিয়ন্ত্রণ করেন আইন থেকে আরম্ভ করে সমস্ত কিছু বাংলাদেশ ব্যাংক। লিস্টেড কোম্পানি হিসাবে ব্যাংকগুলোর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং স্টক এক্সচেঞ্জগুলো এটা নিয়ন্ত্রণ করেন। ব্যাংকগুলোকে এখন নর্মাল ইন্টারনাল অডিট এবং এক্সটার্নাল অডিটের বাইরেও ক্রেডিট রেটিং করতে হয়, বাইরের এজেন্সি দিয়ে ক্রেডিট রেটিং করতে হয়। বাংলাদেশ ব্যাংকে বছরে দুবার তাদের সিআরএমের ক্রেডিট রেটিং করেন। এর ফলে হচ্ছে কি ব্যাংকগুলোকে অনেক ডিসিপ্লিন করার যে প্রয়াস, এটা কিন্তু ব্যাংকগুলো মোটামুটিভাবে অ্যাডপ্ট করছে, এবং সেই কারণে আমি বলবো যে তুলনামূলকভাবে এখন কমপ্লায়েন্স ইস্যুগুলোতে অনেক বেশি ডিসিপ্লিন। যদিও গভর্নেন্স ইস্যুতে সরকারি বেসরকারি ব্যাংক বিভিন্ন মতামত থাকতে পারে, আমি মনে করি এই সেক্টরে অ্যাটলিস্ট অ্যাকাউন্টিং ট্রান্সপারেন্সিটা অনেক বেটার অন্য অনেক অর্গানাইজেশনের তুলনায়। ডক্টর হাসান ইসমনসুর, মানে আপনি আসলে কিভাবে দেখছেন, মানে কি কি সমস্যা আছে মনে হচ্ছে? না, ব্যাংকিং খাত স্বাভাবিকভাবেই অন্য যে কোনো খাতের চাইতে রেগুলেশন এখানে অ্যাপ্লিকেশনটা বেশি হবে, এটা স্বাভাবিক। এটা দুনিয়া জোড়াই এটা চলমান পদ্ধতি, তাদের সুপারভিশন। কারণ এটা মানুষের টাকাকে তারা ম্যানেজ করে, আমানতকে ম্যানেজ করে। সেই আমানতের টাকা যাতে সদ্ব্যবহার হয় এবং এখানে যেন বড় রকমের কারচুপি না হয়, সেই জন্য সাধারণত সেন্ট্রাল ব্যাংকগুলো তাদের উপর নজরদারিটা খুব প্রখরভাবে রাখে। কিন্তু এটার পরেও বলতেই হবে যে বাংলাদেশে গত বেশ 7-8 বছর ধরেই ব্যাংকগুলোর ঋণ মান নিয়ে অনেক রকমের প্রশ্ন উঠেছে, বড় বড় কেলেঙ্কারি হয়েছে। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে তো হচ্ছেই, এবং সেটা এখন পর্যন্ত খুব ভালোভাবে যেটাকে সলভ করা হয়েছে তা নয়, জোড়াতালি দিয়ে ওটাকে চালানো হচ্ছে, এবং প্রতি বছরই প্রায় সরকার রাজস্ব বাজেট থেকে তাদেরকে আবার ঘাটতি মেটানোর জন্য অনুদান দিচ্ছে। তো এই প্রক্রিয়াটা কিন্তু একটা সাস্টেনেবল প্রক্রিয়া নয়। আবার সরকারি ব্যাংকের বাইরেও বলা যায় যে বেসরকারি ব্যাংকগুলোতেও কিন্তু ঋণমান নিয়ে প্রশ্ন উঠেছে, এবং বিভিন্ন রকমের লোন সংক্রান্ত সমস্যা দেখা দিচ্ছে। এবং বড় বড় এক ধরনের সমস্যা হচ্ছে যে কিছু বড় বড় এক্সপোজার হয়ে যাচ্ছে ব্যাংকগুলোর। ইন্ডিভিজুয়ালি হয়তো সিঙ্গেল এক্সপোজার লিমিটের কারণে তারা সার্টেন লিমিট এক্সপেক্ট করছে না, কিন্তু কম্বাইন্ড যখন দেখা হয় তখন দেখা যায় যে বেশ কিছু গোষ্ঠীর কাছে ব্যাংকগুলো যেন জিম্মি হয়ে যাচ্ছে, যেটা কিন্তু কোনো মতেই একটা ব্যাংকিং খাতের স্বাস্থ্যের জন্য, সুস্বাস্থ্যের জন্য একটা ভালো লক্ষণ হতে পারে না। একটা বড় রকমের সিস্টেমিক ফেলিয়ার হলে ওই কোম্পানিগুলো যদি কোনো কারণে পড়ে যায়, তাহলে কিন্তু ব্যাংকিং খাত, বেসরকারি ব্যাংকিং খাত সহ আমি বলছি এখানে, মুক্ত হয়ে যেতে পারে। তো এই সংখ্যাগুলো আছে, এবং আমাদের যে ঋণ মানের যে এটা দেখা হয়, ক্লাসিফাইড লোনের যে পরিমাণটা দেখানো হয়, সেখানে নানা রকমের আমাকে যেটা শুভঙ্করের ফাঁকির মতো অনেকটা বলা যায়, এক ধরনের রেগুলেটরি ল্যাক্সিটি আছে, যেটা শিথিলতা, যে কারণে যেটা হয়তো স্ট্রিক্টলি অ্যাপ্লাই করলে পরে ওটা ক্লাসিফাইড হয়ে যেত, সেটাকে তার বাইরে রাখা হচ্ছে। এই ধরনের জিনিস প্রচলিত আছে আমাদের ব্যাংকিং খাতে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই স্প্রেড, যেটা আমরা সবসময় বলি যে আমানত এবং ঋণের যে সুদের হারের ব্যবধানটা, এটা কিন্তু কমছে না। এটা মোটামুটিভাবে আমানতদারীদের মানে ওভারঅল ইন্টারেস্ট রেটটা কমে যাচ্ছে, এবং এটা বোঝাটা চলে আসছে আমানতকারীদের উপর, এবং ব্যাংকিং খাতে যে এফিসিয়েন্সি যেটা আসা উচিত সেটা কিন্তু সেইভাবে আমরা দেখছি না।
তো এই সমস্যাগুলোকে যদি আমরা সমাধান করতে না পারি তাহলে ব্যাংকিং খাতের অর্থনীতিতে যে অবদান সেটা এক নম্বর সেটা অতখানি হবে না, আর 2 নম্বর হতে পারে যে ভালনারেবিলিটির মাধ্যমে এটা কিন্তু একটা পরবর্তীতে একটা বিপর্যয় নিয়ে আসতে পারে। আচ্ছা নুরুল আমিন, আপনার কাছে যে একদিকে হচ্ছে বিনিয়োগ বাড়ানোর জন্য ঋণের প্রবাহ বাড়ানোর একটা বিষয় থাকে, তারপরে ঋণের মানের দিকটা আবার খেয়াল রাখতে হয়, উৎপাদনশীল খাতে ঋণটা যাচ্ছে কিনা সেটা মানে এই সব মিলিয়ে মানে বর্তমান পরিস্থিতিতে মানে আপনার আসলে কতটা চ্যালেঞ্জের মুখোমুখি আছেন? হ্যাঁ, এখন কিন্তু প্রাইভেট ক্রেডিট ডিমান্ডের ব্যাপারে কিন্তু ব্যাংকগুলো চ্যালেঞ্জেই আছে, কারণ হচ্ছে দীর্ঘদিন থেকে প্রায় 2.5-3 বছর থেকে বাজারে লিকুইডিটির পরিমাণ অনেক বেশি। সেটা কিউমুলেটিভভাবে অনেক। আমরা গত 2013-14 সালের যে পলিটিক্যাল টার্মোয়েলের থেকে যে ক্রেডিট ডিমান্ডটা কম, এটা পিক আপ আর তেমনভাবে করছে না। এটা একটি বড় চ্যালেঞ্জ কিন্তু রয়েছে। কারণ ব্যাঙ্কগুলোর এখনও পর্যন্ত বাংলাদেশের ব্যাঙ্কগুলোর কিন্তু কোর ইনকাম কিন্তু এই লোন থেকেই আসে, অন্যান্য ইনকাম এর খুব কাছে ধারেও নেই। এটা খুব অনেক বেশি, প্রায় 70-80% এই খাত থেকে আসে। তাহলে এই আয়টা বাড়ানোর জন্য একটা স্বাভাবিকভাবে কমার্শিয়াল ব্যাঙ্কগুলোতে তো, প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্কগুলোতে থাকেই, এবং ব্যাঙ্কগুলো লিস্টেড হওয়ার কারণে তাদের ডিভিডেন্ড দেওয়ার একটা চাপও কিন্তু থাকে। এটা আমি চ্যালেঞ্জ হিসাবে মনে করি ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে। তারা কোনো না কোনোভাবে এটা ম্যানেজ করার চেষ্টা করছেন। তারপরেও যে ঋণগুলো হচ্ছে সেগুলো কিন্তু সবটা আপনি যেটা বললেন রিয়েল সেক্টরে যাচ্ছে না, নট গোয়িং টু দি ম্যানুফ্যাকচারিং অর এটাকে এমপ্লয়মেন্ট ক্রিয়েটের যে ব্যাপার, সেক্ষেত্রে কিন্তু গত কয়েক বছর থেকে একটু স্লাগিশ গ্রোথ যাচ্ছে। ঋণ যাচ্ছে মোস্টলি সার্ভিস সেক্টর, ইউটিলিটি সেক্টর, ইনফ্রাস্ট্রাকচারের কিছু অংশ। আর ইদানিং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখেন কন্ট্রাক্টর ফাইন্যান্সিংটা আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে, কারণ গভর্নমেন্টের অনেকগুলো বড় বড় মেগা প্রজেক্টের কাজ হচ্ছে। আমরা সেই জায়গাগুলোতে কিছু গ্যারান্টি, কিছু ডাইরেক্ট ফাইন্যান্সিং, এই ধরনের কাজগুলো ব্যাঙ্কগুলো করছে। খুব যে হারমোনিয়াস গ্রোথ সব জায়গায় হচ্ছে তা নয়, বাট এসএমইতে এখন ব্যাঙ্কগুলো জোর দিচ্ছে। এগ্রিকালচারে কিছু কিছু বাজেট নিয়েই আমরা এগ্রিকালচারে এখন বাৎসরিক বাজেট নিয়েই আমরা এগ্রিকালচারে বিনিয়োগ করছি। ব্যাঙ্কগুলোর আমানতের গ্রোথ আসছে, অ্যাডভান্সেরও গ্রোথ আছে, প্রফিটেরও কিছু কিছু গ্রোথ আসছে, যেটা হয়তো আরও অনেক বেশি হতে পারত। বলছিলেন তো মানে এখান থেকে আসলে উত্তরণের উপায় কি মনে হচ্ছে? এটা উত্তরণের উপায় হচ্ছে যে আপনি যদি যখন অ্যাসেট ম্যানেজ করবেন, আপনি ডিউ ডিলিজেন্স করবেন। যেইভাবে একটা লোন দেওয়া উচিত সেইভাবে ফলো করলেই আমার মনে হয় যথেষ্ট গাইডলাইন দেওয়া আছে সেন্ট্রাল ব্যাংক থেকে। আর ব্যাংক তো ল অ্যান্ড প্র্যাকটিস, আমরা দুটো কাজই করে আসছি দীর্ঘদিন থেকে। আমরা এখন যদি এইটুকু বুঝতে না পারি যে কোনটা ডিউ ডিলিজেন্স কোনটা নয়, কাকে লোন দিলে কিভাবে দিলে এটা ফেরত আসবে অথবা আসবে না, এটা হচ্ছে প্রথম কাজ, বড়োয়ার সিলেকশন। দেন হচ্ছে যে মনিটরিং তো করতেই হবে, উনি যে পারপাসে লোনটা দিলেন সেটা করছেন কিনা, ওয়েদার তার এই লোনটা দিয়ে উনি যথেষ্ট ক্যাশ জেনারেট করবেন কিনা লোনটা শোধ করার জন্য। এই বিষয়গুলো কিন্তু ব্যাংকে আগে এবং পরেও ফলো করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ছোট কর্পোরেট মার্কেট, আমাদের সব কিছুই ছোটো, ব্যাংক বেশি হওয়ার কারণে কিছুটা কম্পিটিশন তো আছেই। কম্পিটিশন ভালো, কিন্তু টেকিং ওভার, আমি তারটা নিয়ে নেব বার্গেন করে, ইন্টারেস্ট কম দেব বা আরও বাড়াইয়ে দেবো তাকে, এই ধরনের সুযোগগুলো যদি ক্রিয়েট হয় তখন বড়োয়াররা ওই সুবিধাগুলো বেশি পায়। যেটা আহসান মুন্সির সাহেব বললেন যে কিছু লোকের কাছে আমরা জিম্মি হয়ে যাচ্ছি। এখন দেখা গেছে যে 20টা টপ বড়োয়ারের কাছে ব্যাংক যদি জিম্মি হয়, এর মধ্যে 3 জন ফেল করলে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, 10 জন ফেল করলে একটা মহা সিচুয়েশন ক্রিয়েট হয়। এই ভোলেটাইল সিচুয়েশনগুলো কিন্তু আমাদেরকে যেন না ঘটে, যেন আমরা ওই কাজগুলো ব্যাংকের স্বাস্থ্য ভালো রাখার জন্য করতে পারি, আমার মনে এটা একটি বড় চ্যালেঞ্জ ব্যাংকারদের জন্য। কর্পোরেট গভর্নেন্স ইস্যুস, রেসপন্সিবিলিটির সঙ্গে যে অ্যাকাউন্টেবিলিটি একটি সম্পর্ক, আমি মনে করি এটা ইমপ্লিমেন্ট হওয়া উচিত বোথ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট লেভেলেও। প্রাইভেটের তুলনামূলকভাবে অনেক ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের হাতে আছে, সরকারের ক্ষেত্রে হয়তো সেটা, সরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে সেটা হয়তো অতটা ইমপ্লিমেন্ট করতে ওনারা পারেন না। তারপরেও কিছু কিছু চেঞ্জ আনার বাংলাদেশ ব্যাংক চেষ্টা করেন, ওনাদের সঙ্গে এগ্রিমেন্ট সই করেন কীভাবে চলবেন। এমডির চাকরির ইয়েটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের হাতে এখন নির্ভর করছে, বোর্ডকে আরও সুন্দর করে করার জন্য চেষ্টা করা হচ্ছে। আর প্রাইভেট ব্যাংকগুলোতে মোর আর লেস এই মনিটরিংটা অনেক বেশি।
হয়তো তারপরেও কিছু কিছু অঘটন করছে, এক্সেপশন আছে। আমি তাও পরেও মনে করি আপনি যদি প্রাইভেট ব্যাংকের ইন্ডিকেটরগুলো দেখেন, সেটা এনপিএল হোক, গ্রোথ রেট হোক, এই টাইপের জিনিসগুলো কিন্তু অ্যাভারেজ অনেক উপরে। আমরা চেষ্টা করছি, যারা আমরা প্রাইভেট সেক্টরে কাজ করছি, অ্যাটলিস্ট একটা ব্যাংকের স্বাস্থ্য ভালো রাখার জন্য, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও ঠিক রাখার জন্য, কি পারফরমেন্স ইন্ডিকেটরগুলো আমাদের ভালো যেন হয়, সর্বোপরি ম্যান পাওয়ার ডেভেলপ করে ওদেরকে ফুল ক্যাপাসিটি ইউটিলাইজ করে আমরা এটা যেন সমন্বয় করতে পারি, এই চেষ্টাটা আমরা সবসময় করার চেষ্টা করি। স্যার, এক্ষেত্রে মানে আমরা যদি দেখি যে মানে সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ হচ্ছে 65,000 কোটি টাকা, যেটা গত জুনের চেয়ে 2,300 কোটি টাকারও বেশি আর কি। তো মানে এই যে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে, এবং এটা কিন্তু মানে আজকের বিষয় না, দীর্ঘদিন ধরেই হচ্ছে একটা চ্যালেঞ্জ ব্যাংকিং খাতের জন্য খেলাপি ঋণটা। তো মানে এখানে কি আসলে নিয়মনীতি, ঋণের ক্ষেত্রে নিয়মনীতিগুলো মেনে দেয়া হচ্ছে না, নাকি পরবর্তীতে যে মনিটরিং থাকার দরকার ছিল সেটি থাকছে না? মানে কোন দুর্বলতার কারণে এমনটা হচ্ছে? দেখুন, একটা ব্যাংকিং জিনিসটা হচ্ছে একটা ট্রাস্ট ভিত্তিক, এক ধরনের আস্থা রাখতে হয়। প্রথম জিনিসটা যেখানে বলা হয় ব্যাংকিং ক্ষেত্রে রুলসে, যে ব্যাংকের লাইসেন্স দেওয়ার সময় সবচেয়ে আগে চিন্তা করতে হবে যে পার্টিটা কে, ইজ ইট দ্য মোস্ট ক্রেডিবল, ট্রাস্টওয়ার্দি, ইন্টিগ্রিটি পার্টি কিনা। আমরা কিন্তু ওইখানেই ফেলিওর হয়ে যাই, রাজনৈতিক কারণে বা অন্য যে কোনো কারণেই হোক না কেন। ওই পার্টি উইথ ইন্টিগ্রিটি, এই জিনিসটাই ক্রাইটেরিয়া নাম্বার 1, এটাকে আমরা কেটে ফেলি মোটামুটি বলা যায়। ফলে যেটা হয় যে ব্যাংকটাকে নেওয়াই হয় ওইভাবে, যেটা হচ্ছে আমানতকারীদের অর্থ ব্যবহার করে ডাইরেক্টর বা তাদের প্রতিনিধির মাধ্যমে এক ধরনের ব্যবসা করার টেন্ডেন্সি। এই অ্যাটিটিউড নিয়ে যদি ব্যাংক করতে হয়, তাহলে কিন্তু ব্যাংকিং খাত কোনো সময় ভালো করতে পারবে না। এটা আমাদের বুঝতে হবে এবং সরকারকে বুঝতে হবে। কাজে আমি মনে করি যে আমাদের 1 নম্বর, ভবিষ্যতে দয়া করে যার কোনো ব্যাংক বাড়ানো না হয়। সরকারের হাতে আরও অনেক ব্যাংকের প্রপোজাল আছে আমরা জানি, এবং কতগুলো দেওয়াও হচ্ছে। বিভিন্ন বাহিনী থেকে এখন ব্যাংক করা হচ্ছে, বিভিন্ন মহল থেকে চাপ আসছে তাদের জন্য আরও করা হোক। এগুলো যদি করতে হয়, আমাদের অলরেডি ব্যাংকিং খাতে মানব সম্পদের সংকট আছে, কোয়ালিটি মানব সম্পদের সংকট আছে, গুড ম্যানেজার্সের অভাব আছে, এবং এতগুলো ব্যাংকে সুপারভাইজ করার মতো বাংলাদেশ ব্যাংকেরও তাদেরও জনবলের সংকট আছে। তো সব মিলিয়ে, এবং আমাদের প্রত্যেকটা ব্যাংকই হয়ে যাচ্ছে কিছুটা, আমি বলব লিলিপুট ব্যাংক। এই ক্ষুদ্র ক্ষুদ্র লিলিপুট ব্যাংক বা ওই দিয়ে কিন্তু বিশ্ব বাণিজ্যে বাংলাদেশকে বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট হবে, কারণ তাদের ক্যাপিটাল বেস ছোট, তার মধ্যে আবার এই ধরনের অপসংস্কৃতি আছে। তো সব মিলিয়ে আমাদের আর্থিক খাতের ভিত্তি, যেটা আমাদের ব্যাংকিং খাত 1 নম্বর, এবং যেটা আমাদের অর্থনৈতিক কার্যক্রমের সবচেয়ে বড় উপাদান, লিকুইডিটি ইনজেকশন বা ক্যাপিটালের ইনজেকশনটা যেখান থেকে আসে, এই খাতটাকে যদি আমরা খুব সিরিয়াসলি আমরা পর্যবেক্ষণে না রাখি, তাহলে কিন্তু আমাদের সমূহ বিপদের সম্ভাবনা। আমি একটা জিনিস বলবো যে বাংলাদেশের গ্রোয়িং অর্থনীতি, এটা খুব শক্তিশালীভাবে প্রবৃদ্ধি আছে, এই একটা অপরচুন মোমেন্ট। এখন কিন্তু আমাদের অতীতের ভূতগুলোকে আমরা শুধরে নিতে পারি, কারণ আমাদের ডিপোজিট বেস বাড়ছে, আমাদের লেন্ডিংও বাড়ছে। এই প্রবৃদ্ধি যতদিন আমাদের থাকবে, ততদিন পর্যন্ত এটাকে ম্যানেজ করা সহজতর। কিন্তু আমরা যদি দেখি পশ্চিমা বিশ্বের দিকে, যেখানে প্রবৃদ্ধিটা স্লো ডাউন করে গেছে, সেখানে কিন্তু একটা আনম্যানেজেবল হয়ে যাচ্ছে। কিন্তু শুধুমাত্র ইটালির ব্যাংকিং খাতের কথাই ধরুন, সেখানে $250 বিলিয়ন মতো ঘাটতি আছে, ক্যাপিটাল ডেফিসিয়েন্সি। তো বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে আমাদের দেশের সাইজ বাড়ছে, অর্থনীতির সাইজ বাড়ছে, ব্যাংকিং খাতের সাইজ বাড়ছে। আমরাও কিন্তু ওই ধরনের বিপাকে পড়ে যেতে পারি আজ থেকে 10 থেকে 15 বছরের মধ্যে। সেটাকে চিন্তা রাখতে হবে আমাদেরকে। তাহলে আমরা কি ইটালির মতো মুখ থুবড়ে যাব, গ্রিসের মতো অচল হয়ে যাব? সেটা তো আমরা হতে দিতে পারি না। কাজে আমরা যদি আমাদের গন্তব্যস্থল, যেটাকে বলা হয় এখন আমরা নিম্ন আয় মধ্যম আয়ের দেশ, আমরা 2030-31 সালের নাগাদ উচ্চ মধ্যম আয়ের দেশে যেতে চাই। পরবর্তীতে 40-50 দশকের মাঝে আমরা উচ্চ মানে ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি স্ট্যাটাসে চলে যেতে চাই। এই স্বপ্নগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আমাদের এই খাতটাকে কিন্তু অবশ্যই সুসংগঠিতভাবে ধরে রাখতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে মানে এই ঋণের খেলাপির ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশেরও একটা অভিযোগ আসে, মানে এটা আসলে কিভাবে প্রতিরোধ করা যায়? বা এটা অভিযোগ হিসাবে আমি একদম ফেলে দেব না, কিন্তু কথা হচ্ছে আমরা যদি মানে হলমার্কের ক্ষেত্রেই দেখি, তখন ওখানেও কিন্তু আমরা দেখেছি যে অনেকের নাম এসেছে। এই কাজটা হচ্ছে যে আমরা অপারেশন লেভেলে যেই লোকগুলো জড়িত, সেটা তাদের যে বিশ্বস্ততার একটা ব্যাপার, তারা যে ডিউ ডিলিজেন্স করছেন না, এইটা যারা সুপারভাইজ করবেন
তাদেরও একটা দায়িত্বের মধ্যে এসে যায়। এখন হলমার্ক বা বিসমিল্লাহ যেভাবে ঘটলো, যেই পদ্ধতিতে যেই কাজগুলো দিয়ে এই টাকাগুলো ব্যাংকের বাইরে চলে গেল, এই পদ্ধতিটা স্বীকৃত একটি ব্যাংকিং পদ্ধতি, কিন্তু এটা একটা মাত্রা তো থাকতে হবে। একটি শাখা বা একটি জায়গা থেকে একটি ক্লায়েন্টের জন্য কত পরিমাণ আপনি লোন দিচ্ছেন, দিতে পারবেন, এই বিষয়গুলো কিন্তু ওই যে বললাম আমি ডিউ ডিলিজেন্স করা হয় নাই। নুরুল আলম, আপনি যেটা বলছিলেন যে আমরা ব্যাংক কর্মকর্তাদের যোগসাযোগ নিয়ে কথা বলছিলাম, মানে এই যোগসাজশটা মানে বন্ধের আসলে উপায় কি মনে হচ্ছে আপনার কাছে? একটা আইন কানুন মেনে, বিধি মেনে, এবং লোনের যে আমাদের যেটাকে আমরা বলি ক্রেডিট রিস্ক গ্রেডিং বলে একটা কনসেপ্ট এখন আসছে, যেটার উপর বেসিস করে আমরা এখন কাজ করি, ওই ক্রেডিট রিস্ক গ্রেডিংটা যদি প্রপারলি করা হয়, এগুলো একটা। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে আপনি প্রপার লোকটাকে লোন দিচ্ছেন কিনা, যেই সেক্টরের জন্য যিনি যে কাজটা করবেন উনি এটা ব্যাপারে অভিজ্ঞ কিনা, অথবা ওনার অভিজ্ঞ লোক আছেন কিনা, কী সাইজের লোন দিচ্ছেন, ওনার এটাতে কী ক্যাশ জেনারেট হবে। আমি ওই অ্যাগেইন এক কথায় ডিউ ডিলিজেন্সের ব্যাপারটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। ব্যাংকের প্রাইভেট ব্যাংক দেশে ব্যাংক তো অনেক পুরনো। আমি মনে করি যে পাকিস্তান আমল বলেন, বাংলাদেশের ন্যাশনালাইজড আমল বলেন, 83 থেকে প্রাইভেট ব্যাংকগুলো শুরু হওয়ার পরে আজকে প্রায় 35-40 বছর হতে চললো। একটা কাজ করার কিছু লোক তো এখন আর ওই রকম অভাব নাই। এমন তো এই ব্লেম তো করা যাবে না যে কাজের লোক না থাকার কারণে আমাদের এই ফল্টগুলো হচ্ছে। এইটা এখন কিন্তু খুবই আছে। মিড লেভেলে আমাদের যথেষ্ট ভালো ওয়ার্কার আছে, আমাদের একটা ম্যানেজার গ্রুপ ডেভেলপ করে গেছে। অনেক বেশি নাই বা অনেক বেশি অ্যাভেলেবল না, কিন্তু এগুলো আছে। এই লোকগুলোর সততা, এই লোকগুলোর কমিটমেন্ট এবং একটা ওনারশিপ নিয়ে যদি কাজ করেন যে অর্গানাইজেশনের জন্য, তাহলে আপনার মাথায় ওই জিনিসগুলোই কাজ করবে, যেটা পজিটিভলি আপনি অ্যাসেট ক্রিয়েশনের ক্ষেত্রে আপনার লাভজনক হবে। কনাইভেন্সটা খুব বেশি ব্যাংকে পার্সেন্টেজে মোটেও বেশি নয়, তাহলে সিস্টেমটা ফেল করতো। খুবই কম, কিন্তু সেটাও কেন হবে? আর লোন যে সবসময় কর্মকর্তার কনাইভেন্সই হয় তা নয়। জেনুইন লোন হচ্ছে, জেনুইন কারণে খেলাপি হচ্ছেন। আমাদের ন্যাচারাল কিছু ব্যাপার অনেক সময় ছিল যেটা এখন তুলনামূলক কম, পলিটিক্যাল কিছু ব্যাপার ছিল সেটা গত 2 বছর থেকে মোটামুটি স্থিতিশীল, ইন্টারন্যাশনাল কিছু ব্যাপার আমাদের ইকোনমিকে বা ব্যাংকিং ব্যবসাকে এফেক্ট করে, সেই বিষয়গুলো এখন সব ফেভারেবল। এখনকার সময় কিন্তু আমার মনে হয় যে যদি প্রপারলি লোনগুলো ইভ্যালুয়েট করে দেওয়া হয়, তাহলে খেলাপি সামনের দিকে অথবা বর্তমানে হওয়ার সম্ভাবনা আমি খুব কম দেখি। আমি আশাবাদী লোক। তারপরেও আপনি দেখেন যে খেলাপি ঋণের পরিমাণ খুবই এখনও 10%-এর নিচে আছে আমাদের ন্যাশনাল অ্যাভারেজ। প্রাইভেট ব্যাঙ্কগুলোতে 5-এর মতো, আর সরকারি ব্যাঙ্কগুলো বা আমাদের যে ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো আছে, 2-1টি বিদেশি ব্যাংকে বাড়ার কারণে কিন্তু প্রাইভেট ব্যাংক, ফরেন ব্যাংকে কিন্তু এটা অনেক নিচে ছিল, এখন এটা কিন্তু প্রাইভেট ব্যাংকের উপরে প্রায় 8-এর মধ্যে চলে গেছে। আমি নাম বলবো না, সাম্প্রতিক একটি ব্যাংকের কথা খুবই আলোচিত হচ্ছে বিদেশি। এই জিনিসগুলো আমার মনে হয় ব্যাংকের অনভিজ্ঞতা অথবা অশিক্ষা থেকে এইগুলো হয়নি। এগুলো কোনো নাভাবে কোনো ল্যাবস, কোনো গ্যাপ কিছু কারণে হচ্ছে। আমার মনে হয় ব্যাংকাররা যারা সুপারভাইজারি লেভেলে আছেন অথবা বাংলাদেশ ব্যাংক যারা রেগুলেটরি লেভেলে আছেন, এই জিনিসগুলোর প্রতি আরও যদি নজর দেন, অ্যাটলিস্ট সামনের দিনগুলোতে যেন আমরা এটা ঠেকাতে পারি, এই চেষ্টাটা করতে হবে। স্যার, আমরা একটু ব্যাংকগুলোর আর কি মূলধন প্রসঙ্গে আসি। যে বেজেল 3 অনুযায়ী 10% ন্যূনতম মূলধন 0.62% হচ্ছে অতিরিক্ত মূলধন। তো এটা হচ্ছে সাম্প্রতিক সময় যে 9টি ব্যাংক ব্যর্থ হয়েছে, তাদের এই যে মূলধন ঘাটতি, মানে এটার আসলে কি কারণ মনে হচ্ছে আপনার কাছে? না, মূলধন ঘাটতির মূল কারণটা তো হচ্ছে ওইটাই, কোয়ালিটি অফ লোন। যদি লোনের কোয়ালিটি ভালো না করলে তাহলে ওটা হবে। আর আরেকটা কারণ হচ্ছে যে হয়তো যেটুকু প্রফিট হলো সে রিটেইনড ইনকামটা ঘাটতি পূরণ না করে আমি হয়তো ডিভিডেন্ড হিসাবে দিয়ে দিলাম, যেটা আইনগতভাবে হওয়া উচিত যে আমি আগে ঘাটতিটা পূরণ করব, তারপরে বাকি যে টাকাটা থাকে সেটা ডিভিডেন্ড হিসাবে দেব। কিন্তু সেটা উল্টোভাবে হচ্ছে, সেটার কারণেও কিন্তু এটা এই ঘাটতিটা অপূরণীয়, মানে পূরণ হচ্ছে না। কাজে আমি মনে করি যে এখানে বাংলাদেশ ব্যাংক এবং এসিসির একটা রোল থাকা উচিত, স্ট্রং একটা, যে না, ঘাটতি হলে পরে ঘাটতির টাকা মেটাতে হবে প্রথমে, তারপরে ইউ ক্যান ডিস্ট্রিবিউট ইউর প্রফিট। এটা একটা বাধ্যবাধকতা রাখা উচিত। আর সবচেয়ে যেটা যে ইম্পর্টেন্ট জিনিস যেটা আলোচনায় উঠে এসেছে সেটা হচ্ছে যে আসলে লোন, এই যে
ঋণের মানটা আমরা যখন ঋণ দেই বড় বড়, বিশেষ করে বড় বড় ক্ষেত্রে ঋণের ক্ষেত্রে সবাই কিন্তু আমরা অনেকেই কিন্তু ব্যাংকিং কমিউনিটিতে জানে যে এরা কারা। এটা তো নতুন কোনো আবিষ্কার নয়, কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে। কাজে এই জিনিসটাকে কালচার আমি বলবো, এই অপসংস্কৃতি, এটা থেকে বের করে আনতে হলে আমাদেরকে একটু কঠোর হতে হবে এই সিস্টেমটার উপর। এবং কঠোরতাটা বাংলাদেশ ব্যাংক সরকার থেকে আসতে হবে সুনির্দিষ্টভাবে, এবং এটাকে বাস্তবায়ন করতে হবে প্রত্যেকটা ব্যাংক লেভেলে, এবং ব্যাংকের উচ্চ পদস্থ কর্মচারীদের মাধ্যমে উপর থেকেই নিচে নামতে হবে। কাজে এটা যদি করা যায়, হ্যাঁ তারপরেও ছোটোখাটো হবে, কিন্তু সেটাই বড় আকারের হবে না, এবং এটা ম্যানেজেবল লেভেলে থাকবে। আর সবসময় ব্যাংকিং খাতে কিছু না কিছু লোন লস হবেই, যত ভালো দেশে থাকুক কিছু না কিছু হবে, এবং সেটা অর্থনৈতিক উঠা নামার সাথে সাথে কিছু প্রতিষ্ঠান অসুবিধা পড়তেই পারে, সেটা আন্ডারস্ট্যান্ডেবল। এবং ব্যাংকওয়ালারাও কিন্তু তাদেরকে চিহ্নিত করতে খুব একটা অসুবিধা হয় না, এবং এটা এক্সপ্লেন করতেও খুব একটা অসুবিধা হয় না। সমস্যাটা হয় যখন সব কিছু জানার পরেও দেখা যায় যেটা অদৃশ্যভাবে তারা বিরাট বিরাট লোন পেয়ে যাচ্ছে, এবং সেটার উপর কোনো তাগাদাও দেওয়া হচ্ছে না, এবং সেটা ফিরে আসছে না। টাকাটা অনেকটা, যেটাকে ব্যাংক তো একটা রিভলভিং ফান্ড, এটা যদি টাকাটা ফেরত না আসে, তাহলে রিভলভিং ফান্ডের নেচারটা তো নষ্ট হয়ে যায়। তখন অনলি ডিপোজিট গ্রোথের মাধ্যমে এটা চলতে পারে। সেটাকে আমরা যেটাকে ইকোনমিক্সের ভাষায় বলি এক ধরনের পঞ্জি গেম। আমি ডিপোজিট পাচ্ছি, ওই ডিপোজিটের টাকাটা দিচ্ছি, ডিপোজিট আজকে বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আমি ব্যাংক ইলিকুইড হয়ে যাবে কালকে। এই রিস্কটা কেন আমি নেব, এবং আননেসেসারি রিস্ক। কাজে এটাকে নিয়ে আমি মনে করি যে সবাইকেই একটু সুচিন্তিতভাবে ভাবতে হবে। স্যার একটা বিষয়, মানে এই যে ঋণ আমানতের যেই ইন্টারেস্ট রেটে যে স্প্রেডটা, মানে এটার সম্পর্কে আসলে আপনার মূল্যায়নটা কি? বাংলাদেশের স্প্রেড পৃথিবীর অনেক দেশের তুলনায় অনেক বেশি, এটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নাই। এবং এটার মূল কারণ কিন্তু এগেন আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে প্রধান কারণ সেটা হচ্ছে যে ওই লোন লস প্রভিশনিংয়ের কারণে একটা বড় অংশ এখানে চলে আসে অটোমেটিক্যালি। এবং এটা যদি না কমানো যায়, তাহলে স্প্রেডকে 5-এর নিচে নামানোটা খুব কঠিন হবে সরকারের পক্ষে বা বাংলাদেশ ব্যাংকের পক্ষে, ব্যাংকিং কমিউনিটির পক্ষে। কাজে এখানে এই ঋণের গুণগত মানটা আবার ঘুরে ফিরে এটাই চলে আসে। আমরা যখন বাংলাদেশ ব্যাংক যখন আমরাও সাজেশন করেছিলাম যে লোন নেওয়াটাকে একটু খুলে দেওয়া হোক, তার কম্পিটিশন আসবে, বিদেশ থেকে লোন নেওয়া হলো, এটাতে কাজ হয়েছে। কাজটা কি হয়েছে যে প্রত্যেকটা ঋণের যে স্ট্রাকচার, ইন্টারেস্টের স্ট্রাকচারটা নেমে এসছে নিচে। কিন্তু যে জিনিসটা হয় নাই সেটা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন লেন্ডিং এন্ড বরোয়িংটা, সেটা কিন্তু অপরিবর্তনীয় রয়ে গেছে। এটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। ওকে, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমাদের হাতে আর সময় নেই, আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।